এই মুহূর্তে আমরা ফাইবার সম্পর্কে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এই ধরনের কোশ্চেনের উত্তর দিব। ফাইবার সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে আপনারা করবেন। অলরেডি কয়েকটা প্রশ্ন এসেছে। এক হচ্ছে কিবরিয়া ভাই বলেছে পরীক্ষা দেয়নি কিন্তু গিক অ্যাকাউন্ট খুলছে, কোনো সমস্যা আছে কি না? কোনো প্রকারই সমস্যা নাই, যেহেতু ফাইবার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সুতরাং ওখানে এমন কিছু কিছু ফ্রিল্যান্সার আছে যারা তেমন ভালো ইংলিশ জানে না, এটা ফাইবার নিজেও জানে, ঠিক আছে? সুতরাং তারা যে ফাইবারে ইংলিশের যে স্কিল টেস্ট দেয় একটা বাধ্যতামূলক করার কথা ছিল, কিন্তু পরে তারা করে নাই আর। তবে কিছু কিছু অ্যাকাউন্টের অ্যাক্টিভিটির কারণে থাকে না, আপনি দ্রুত অ্যাকাউন্ট খুললেন বা কোনো কারণে ফাইবার যদি মনে করে পৃথকভাবে কোনো ইউজারকে, তাদের ওখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে, পৃথকভাবে কোনো ইউজারকে যদি তারা মনে করে এনার মাস্ট বি ইংলিশ টেস্ট দিতে হবে, আদারওয়াইজ তাকে গিগ পাবলিশ করতে দিব না, তাহলে তো সেখানে বুঝলেনই ব্যাপারটা। তার মানে আপনাকে স্কিল টেস্টটা দিতে হবে, সেটা ইংলিশের উপর হোক অথবা যে কোনো স্কিলের উপর হোক, ওইটা দিতে হবে, দেন আপনি গিগটা ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ পাবেন না, ঠিক আছে? তবে র্যান্ডমলি বা সবার জন্য যেটা হয় মাঝে মধ্যে নতুন অ্যাকাউন্ট যারা খোলেন সবার জন্য প্রোফাইলে গেলে দেখা যায় একটা ইংলিশ স্কিল টেস্টের একটা অপশন দিয়ে রাখে তারা, ঠিক আছে? তো ওইটা থাকে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই, স্কিপ করার অপশন থাকে, এই দিকেও যুক্ত থাকতে পারে। হ্যাঁ আচ্ছা শুনেন কিবরিয়া ভাই, শুনেন আগে কমপ্লিট করি কোশ্চেনের অ্যান্সারটা। আচ্ছা এখানে দেখেন এই যে দেয়া রয়েছে টেস্ট টেকেন, হ্যাঁ এটা হচ্ছে ইংলিশের উপর একটা টেস্ট দিতে বলতেছে, এটা আমি যদি না দেই বাধ্যতামূলক রাখে নাই তারা, ঠিক আছে? তবে দেখেন এই যে স্কিল টেস্টটা প্রয়োজনীয়তা অনুভব করেছে বিধে তারা দিয়ে রাখছে। এখন কথা হচ্ছে যদি আপনি আসলেই ইংলিশে ভালো পারদর্শী, আপনি ভালো ইংলিশ পারেন ইন্টারন্যাশনাল মানের, বাংলাদেশি ইংলিশ দিয়ে এটা কাজ হবে না, বা আমাদের একাডেমিক ইংলিশ দিয়ে এটা কাজ হবে না, তারা এমন কোশ্চেন দেয় যেটার কোনো সিলেবাস থাকে না, ঠিক আছে? সিলেবাস থাকে না, যার কারণে আপনাকে একটা ইন্টারন্যাশনাল মানের ইংলিশের ধারণা থাকতে হবে। ওই অবস্থায় যদি আপনি দিতে পারেন এবং মিনিমাম 4.5 যদি স্কোর তুলতে পারেন 5-এর মধ্যে, তাহলে এটা আপনার প্রোফাইলের জন্য অনেকখানি উপকার। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে যদি আপনি খারাপ রেজাল্ট করেন তাহলে আবার প্রোফাইলের জন্য খারাপ আছে। তার চাইতে আমি বরং মনে করি যাদের দক্ষতা ইংলিশের উপর যথেষ্ট দক্ষতা নাই তারা দেওয়ারই দরকার নেই, এমনিতেই থাকেন, তাতে প্রোফাইলের র্যাঙ্ক কমবেও না বাড়বেও না, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে থাকলো, ঠিক আছে? এখন তারপরও যদি কারো এরকম হয় বাধ্যতামূলক ওই টেস্টটা ইংলিশ টেস্টটা না দিলে তাকে আর নেক্সট অপশনে যাইতেই দিচ্ছে না, যেমন গিগ ক্রিয়েট করতে দিচ্ছে না, তখন আপনি আবার ইংলিশও জানেন না, তাদের জন্য পরামর্শ হচ্ছে দেখেন গুগলে ফাইবার স্কিল টেস্ট, ইংলিশ স্কিল টেস্ট সম্পর্কে প্রচুর প্রশ্ন রয়েছে, আবার সেগুলোর অ্যান্সার করে দেয়া আছে। ফাইবার ইংলিশ টেস্ট, হ্যাঁ ইংলিশ এই যে টেস্ট 2023 দিয়ে দিবেন, কারণ তাদের প্রশ্নগুলো অলওয়েজ আপডেট। আমি একটা পরীক্ষা দিলাম, আমার সময় একটা প্রশ্ন দিবে, কিছুক্ষণ পরে আরেকজন দিলে তার আবার আলাদা আসবে। তবে এখানে আপনি গুগলে সার্চ করে কয়েকটা ওয়েবসাইট থেকে ব্লগ থেকে যদি মোটামুটি 5-10টা প্রশ্নপত্র উত্তর সহকারে কমপ্লিট করেন তো মিনিমাম আপনার 50% কমন পড়বে। তো 50% কমন পড়ে তো তাও তো রেজাল্টটা ভালো হলো না, তাই না? তার মানে আপনি 2.25 পেলেন 5 স্কোরের, আপনাকে তো পাইতে হবে 4.5, না হলে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে আপনি ট্রিক, যেটা কাশেম ভাই বলতেছিল যে ট্রিক সারা করা যায় কিনা বা ট্রিক আছে কিনা, তো ট্রিক সারা করতে গেলে তো বললাম যে একমাত্র উপায় আপনার ইন্টারন্যাশনাল মানের ইংলিশ জানতে হবে। আর ট্রিক যদি করতে চান আপনার 2টা কম্পিউটার থাকতে হবে, কারণ যখন টেস্ট শুরু হবে তখন আপনার স্ক্রিন উইন্ডো এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাইতে দিবে না, গেলেই আপনার টেস্টটা ক্যান্সেল করে দিবে, এটা অটোমেটিক্যালি তাদের বুঝবে সিস্টেম। এই কারণে পাশাপাশি আর একটা কম্পিউটার থাকবে এবং আর একজন দক্ষ লোক থাকবে কম্পিউটারকে যিনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনার প্রশ্নটা আসার পর 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম সময় থাকে অ্যান্সার দেওয়ার, যেহেতু অ্যান্সারগুলো লিখে দিতে হয় না, ম্যাক্সিমামগুলোই থাকে 4টা বা 3টা অপশন থাকে, সেখান থেকে একটা সিলেক্ট করা, তো ওই অবস্থায় কোশ্চেনটা দিয়ে আলাদা একটা কম্পিউটারে গুগলে সার্চ করা করলে ওটা দ্রুত অ্যান্সারটা দিয়ে দেয়।
আর বর্তমানে তো চ্যাট জিপিটি আছে, আপনি চাইলে চ্যাট জিপিটিরও ব্যবহার করতে পারেন। ওইভাবে যখন আপনি কাজটা করবেন তখন অন্তত আপনি ওই তো বললাম 80% পর্যন্ত প্রশ্ন কারেকশন করতে পারবেন। আর প্রশ্ন যখন কারেকশন করবেন বা টেস্ট যখন দিবেন তখন আপনার সময়টাও কাউন্টিং হওয়া শুরু হয়। এই ক্ষেত্রে দ্রুত কাজটা করার চেষ্টা করতে হবে, আগে থেকে সমস্ত কিছু প্রিপারেশন অর্থাৎ কম্পিউটার এক্সপার্ট সব কিছু রেডি রেখে এই কাজটা করতে পারবেন। আর ইতোমধ্যে মনে হয় আপনাদের গ্রুপে 2টো ইংলিশ টেস্টের আমি মোটামুটি স্কিল টেস্টের আমি ভিডিও দিছিলাম, যে এক ভাইকে আমি এটা করে দিয়েছিলাম আমি লাইভ স্ক্রিন শেয়ার করে, এবং তিনি 2টাতেই পাস করছেন, অর্থাৎ আউট অফ 4.50 এরকম সামথিং রেজাল্ট করছেন, খারাপ না আর কি, পাস মার্ক। ঠিক আছে, তো ওইটা থেকে আসলে ধারণাটা পাবার কথা। এক্স্যাক্টলি যে ওই কোশ্চেনগুলোই আবার আপনার এখন আসবে এমনটা কিন্তু না, কারণ প্রশ্নটা তো তারা পরিবর্তন করবে, কারণ তারা জানে যে মানুষ এরকম খোঁজে, উত্তর বের করে গুগল থেকে, এই জন্য এরকম। তো এই ছিল স্কিল টেস্ট সম্পর্কিত উত্তর। আচ্ছা, যেহেতু গত ক্লাসে গিগ ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি, তো নতুন করে এখানে গিগ ক্রিয়েট করার কোনো কিছু নাই, আজকে দেখাচ্ছি না। ওই একই রুলসে আপনারা আরও একাধিক গিগ দিতে পারেন যদি মনে হয় কিছু কিছু গিগ ভালো লাগতেছে না, যেমন এই গিগটা ভালো লাগতেছে না, তো আমি এটা ডিলিট করতে চাই, করে আর একটা নতুন গিগ দেন। মানে একটা গিগ দিচ্ছেন সেটা তো অর্ডার নাই জন্য ওটা ধরেই থাকতে হবে আজীবন এমনটা না, বাজার বুঝেন তো, মার্কেটিং নলেজ থাকতে হবে। আপনি যত ভালো প্রোডাক্ট নিয়েই যান না কেন মার্কেটে, অনেক সময় বিক্রি হয় না প্রেজেন্টেশনের অভাবে, মার্কেটিংয়ের অভাবে। তো আপনাকে চেঞ্জ করতে হয়, প্যাটার্ন, কৌশল চেঞ্জ করতে হয়। ঠিক আছে, কৌশল চেঞ্জ করে আবারও বাজারজাত করার চেষ্টা করা, তাহলে দেখবেন যে কোনো না কোনো থ্রুতে বা কৌশলে আপনি অনেক বেশি সেল করতে সক্ষম হবেন। এইটা হচ্ছে এক ধরনের ট্রিক। তো যাই হোক, কীভাবে বুঝবো যে এই গিগগুলো ভালো যাচ্ছে না, এইটা বোঝার উপায় হচ্ছে মাই বিজনেসে যাবেন, গিগে যাবেন, মাই বিজনেস থেকে গিগসে ক্লিক করবেন। গিগ খোলার কয়েকদিন হয়েছে এইটা থেকে আপনার লাস্ট 30 ডেজ আছে এখানে, এই অনুযায়ী দেখবেন যে সেদিন গত ক্লাসে মনে হয় এই গিগটা আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম খোলা। 38টা ইমপ্রেশন আছে, 1 ক্লিক, নো অর্ডার। তো অর্ডার ডাজেন্ট ম্যাটার, অর্ডার আসলে তো বড় লোক, তাই না? অর্ডার আসলেই তো আমাদের উদ্দেশ্য সাকসেস, ব্যাপারটা এমন। কিন্তু সেটার আগেও আমরা প্রাথমিক যে ধারণাটা পেতে পারি যে আসলে এক্স্যাক্টলি এইটা গিগ নিয়ে আমার অপেক্ষা করা উচিত কি না, সেটা কীভাবে বুঝবো? এই জায়গায় দেখেন, এটার মধ্যে 992টা ইমপ্রেশন, অর্থাৎ তারা নিজেরাই আমার গিগটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ লাস্ট 30 ডেসে তারা 992 বার চেষ্টা করেছে আমার গিগটা বিভিন্ন জনের কাছে পৌঁছে দিতে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমি ফাইবারে কোনো কিছু সার্চ করলাম, তখন আমার গিগটা ফ্রন্ট পেজে এনে দিল। অথবা কোনো একটা গিগ আমি অ্যাক্সেস করতেছি, তখন কি করলো, সেই গিগটাকে, মনে করেন এই গিগটা আমি অ্যাক্সেস করতেছি কোনো একটা গিগ, তো তার নিচে কিছু রিকমেন্ডেড গিগ থাকে, তাই না? তো সেই রিকমেন্ডেড গিগে আমার গিগ এনে দিল, এইটাকে বলা হচ্ছে ইমপ্রেশন রেট। অথবা গুগলে কেউ কোনো একটা সার্ভিস দিয়ে সার্চ করলো, তো গুগলের রেজাল্টও আপনারটাকে পৌঁছায় দিল। বিভিন্নভাবে এই সহযোগিতাটার নাম হচ্ছে গিগ ইমপ্রেশন। আশা করি বুঝতে পারছেন। এই মার্কেটিংয়ের অনলাইন জগতে বা যারা ডিজিটাল মার্কেটিং করতে চান, মাস্ট বি এই টার্মগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখবেন, সব জায়গায় লাগবে। ঠিক আছে, তো আমরা কোথায় যাব? আবারও প্রোফাইলে যাচ্ছি। তো এখান থেকে আমরা যাচ্ছি গিগে। তো এটাই মূলত গিগ ইমপ্রেশন। তো গিগ তারা 992 বার তারা আমাকে সহযোগিতা করেছে, কিন্তু পাবলিক ক্লিক করেছে মাত্র 13 বার। যদি আমার গিগে যদি আরও হাই কোয়ালিটিভাবে ইমেজ দেওয়া হইতো, টাইটেল দেওয়া হইতো বা অন্যান্য কিছু দেওয়া হইতো, তাহলে এই ক্লিক রেটটা আরও বাড়তে পারতো। অথবা সার্ভিস ডিটেলসটা যদি অন্য হইতো, এটা ভয়েস ওভার না হয়ে যদি অন্য কিছু হইতো, যে একটা ওয়েবসাইট তৈরি করুন মাত্র $5, তাহলে আরও অনেক বেশি ক্লিক আসতে পারতো। তো এই ক্লিকটা আসবে কি আসবে না, এটা কিন্তু টোটালি আপনার গিগ কীভাবে আপনি ডিজাইন করেছেন, প্রেজেন্ট করেছেন, ওই অনুযায়ী কিন্তু নির্ভর করে। যত ভালো গর্জিয়াস
ইমেজ দিয়ে আপনি গিগ সাজাবেন তত ক্লিক রেটটা বাড়বে। এখন ক্লিক রেট বাড়লো, এরপর ক্লিক মানে হচ্ছে যে আপনার গিগটাকে ক্লিক করে এর ভিতরে গিয়ে ইনসাইডে গিয়ে জিনিসটা ক্লায়েন্ট বা বিভিন্ন ইউজাররা দেখে, ঠিক আছে? দেখার পর সমস্ত কিছু পড়ে পছন্দ হলে দেন অর্ডার করবে। তো দেখা গেলো যে 992টা ইমপ্রেশন, 500টা ক্লিক, অথচ অর্ডার 0। তাহলে বুঝতে হবে আপনার ডেসক্রিপশনের কোথাও একটা গণ্ডগোল আছে, যার কারণে সবাই আকৃষ্ট হয়ে দেখতেছে, কিন্তু ভিতরে এসে দেখার পর তাদের আর অর্ডার করার ইচ্ছাটাও থাকতেছে না, বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রাইসিং বা কোনো কিছুতে আপনার একটু ব্যতিক্রম আছে, ব্যাপারটা এটা হতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই পরিপ্রেক্ষিতে যদি দেখেন যে লাস্ট 30 ডেজে এগুলোতে আবার ইমপ্রেশন কম, ক্লিক কম। তো এটা যেহেতু অনেক দিন আগের আমার, এটা তো এখনও মানে 7 দিনই হয়নি, গত সপ্তাহে যদি খুলছি এখন, তো সেই হিসেবে খারাপও না। তবে যদি আরও বেশি আসতো তাহলে এটা আরও বেশি সম্ভাবনা হয়তো অর্ডার পাবার ক্ষেত্রে, তাই নয় কি? আর দেখা যাচ্ছে যে পুরো 1 মাস হয়ে যাচ্ছে, তারপরও ইমপ্রেশনও নাই, 5টা ইমপ্রেশন বা কোনো ইমপ্রেশনই নেই। তাহলে বুঝতে হবে আপনার গিগটা কোনো ধরনের বড় ধরনের সমস্যা আছে। তাহলে আপনি পুনরায় এটা ডিলিট করে ওটার অপেক্ষা থাকা ঠিক হবে না, ডিলিট করে আপনি আবার নতুন গিগ দেন, ঠিক আছে? আর আপনি যারা পুরাতন ব্যাচে অলরেডি যুক্ত আছেন আমার সঙ্গে, খেয়াল করেন আপনাদের কিন্তু অনেকগুলো সার্ভিস আমি শিখিয়েছি, অনেকগুলো 20-25টা প্লাস হবে, এবং বিভিন্ন ক্যাটাগরি, নট অনলি গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছে, এআই ক্যাটাগরিতে রয়েছে অনেকগুলো। এখন প্রথম দিকে আপনি টেস্ট, এগুলো বরাবরই আপনাকে টেস্ট রেজাল্ট নিতে হবে, কিছুদিন করে অপেক্ষা করবেন, আর কাজ হচ্ছে না ডিলিট করে আর একটা দেবেন, এটা করতে হবে, ঠিক আছে? আর প্রথম দিকে যেটা করবেন যে যেই সার্ভিসগুলো সবচেয়ে আপনার মনে হবে যে এটা দিয়ে আমি প্রথমে শুরু করি, এটা মনে হয় আমি ক্লায়েন্ট স্যাটিসফাই করতে পারবো বা এটাতে আমার বেটার হতে পারে, সেইগুলো নিয়ে আগে ট্রাই করবেন। দেখা যাচ্ছে হচ্ছে না, তো মার্কেট প্লেসে একটু খুঁজে সেখান থেকে সবচেয়ে আর কি গর্জিয়াস হতে পারে, হ্যাঁ চাহিদাবহুল কি হতে পারে। আশা করি যদি ফাইবার নিয়ে নিয়মিত ঘাটাঘাটি করেন, অটোমেটিকলি আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন সার্ভিসগুলো আপনার ক্রিয়েট করা উচিত। এক হচ্ছে মার্কেট প্লেসের চাহিদা, 2 হচ্ছে আপনার ক্যাপাসিটি, এই দুটোর সমন্বয়, এই আর কি। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, দেখেন গিগের এসইও ভালো করেছেন। এসইও বলতে কি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো পারফেক্টলি করাটাকে এসইও বলা হচ্ছে। এগুলো করার পর আপনার গিগের ইমপ্রেশনও বেশি আসতেছে যথেষ্ট, কিন্তু ক্লিক কম, খুবই কম। দেখা গেলো 900 জায়গায় 9000 ইমপ্রেশন হয়েছে, সে জায়গায় একটা ক্লিকও হয়নি। তার মানে বুঝতে হবে গিগ ইমেজ, ম্যাক্সিমাম সময় গিগের যে ইমেজটা, মানুষ তো প্রথম দর্শনে ক্লিক করে, তারপর ভিতরে গিয়ে তো ইনসাইডে দেখে বিস্তারিত, তাই না? যেমন এইটা দেখেন উপরে একদম জগা খিচুড়ি পাকায় রাখছে। তো অনেক সময় আমরা বইয়ের যে কাভারের উপরে দেখে আকৃষ্ট হয়ে একটা বই পড়ার সিদ্ধান্ত নিই, দেখি তো সূচিপত্রে কী আছে, তারপরে যদি ভালো লাগে দেন কিন্তু আমরা ফাইনালি বইটা কিনে ফেলি। এক্স্যাক্টলি এই টেকনিকটা এখানে কাজে লাগাতে হবে। আপনার গিগ ইমেজটা অবশ্যই অ্যাট্রাকটিভভাবে দিতে হবে, যেভাবে পারেন অ্যাট্রাকটিভ করতেই হবে। নিজে না পারেন প্রয়োজনে অন্য কারো কাছ থেকে বানিয়ে নিয়ে হলেও অ্যাট্রাকটিভ করতে হবে, তাহলে আপনার ক্লিকটা বাড়তে থাকবে। তো এইটার সমস্যা এক হচ্ছে হিজিবিজি, অনেক সময় থাকে রেজুলেশনের প্রবলেম। তা আমাদের যেটা মিঠুনদা ফেস করতেছিল রেজুলেশন, তো রেজুলেশন ফেস সমস্যা ওনার অনেকগুলো। এক তো হচ্ছে উনি সাইজ, এক্স্যাক্টলি সাইজটাই বানাইতে পারতেছে না। তাই আমি তো বারবারই দেখাচ্ছিলাম একদম ইজি প্রসেস। আমি বলছি কোনো সাইজ মুখস্থ করারও দরকার নেই, জাস্ট আমরা স্ক্রিনশট যদি নেই, এই জায়গাটুকু আমি স্ক্রিনশট নিলাম, কতটুকু এখানে বোঝা যাচ্ছে যে কতটুকু এরিয়াতে গিগ ইমেজটা জায়গা নিচ্ছে, এটা দিলাম সেভ। হ্যাঁ, দেন এইটাকে আমরা কি করব, ফটোশপে ওপেন করব। ফটোশপ, ইলাস্ট্রেটর যাই করেন নেন। আচ্ছা, ফটোশপটা ওপেন হচ্ছে। আচ্ছা, এখানে ফাইলটা আমি ওপেন করে নিব, অথবা আমরা ফাইলটা আগে ওপেন করি। বহু টেকনিকে কাজটা করা যেতে পারে। আমি ওপেন করি, ওপেন করলে আমি সাইজটা দেখতে পারবো, বাট এখানে আমি গ্রিড লাইনের সুবিধাটা পাচ্ছি না। কন্ট্রোল এইচ দিলে নাই গ্রিড লাইন, কন্ট্রোল এইচ নাই গ্রিড লাইন, মানে কতগুলো গ্রিড লাইন থাকে না, সেফ এরিয়া, ব্লেডিং এরিয়া বা এরকম, ওইটা নাই। তো ওইটা পাওয়ার জন্য আপনি কি করবেন,
আপনি একটা আগে এটার সাইজটা পরিমাপ করেন। এটার তাহলে কন্ট্রোল অল্টার আই শর্টকাট সাইজ, অরিজিনাল সাইজ হচ্ছে 715 আর 427, আর রেজুলেশন 96 পিক্সেল ওয়েবসাইটের জন্য বেটার হয় বা 72, অথবা আর একটা জায়গা থেকে ইমেজ সাইজ 715, এটা দুইভাবে আমি শর্টকাটও দেখালাম, ম্যানুয়াল প্রসেসও দেখালাম। এইটা যদি সাইজ হয় তো সেই সাইজ অনুযায়ী আমরা নিউ ট্যাব নিব, নিউ, দেন এই যে একটা আছে, অথবা ফিল্ম অ্যান্ড ভিডিওতে ক্লিক দেবেন। ফিল্ম অ্যান্ড ভিডিও দেওয়ার পর এখান থেকে একটা ক্লিক দেন, দেওয়ার পর দেন এখানে পুনরায় সাইজটা বসিয়ে দেন। কত আছে 715 আর 427, আর রেজুলেশন 72 দিলেও বেটার, 96 দিলেও বেটার, দিলাম 96। দেন RGB কালার মাস্ট বি, খেয়াল রাখবেন RGB কালার, দেন ক্রিয়েট। এবার কিন্তু যেটা পাইলাম এই গ্রিড লাইনটা পেয়ে গেলাম অটো। এটা থাকলে যে উপকারটা হয়, অর্থাৎ গ্রিড লাইনের ভিতরে আমরা ডিজাইনটা সবসময় রাখার ট্রাই করব, সেপ এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা তো কম সাইজে হয়েছে 715 আর 427, এটাকে আমরা এখন ইনক্রিজ করব, দ্বিগুণ বাড়াবো। দ্বিগুণ কিভাবে করব, আমরা ওই সাইজ আবারও বের করি, কন্ট্রোল অল্টার আই। এখান থেকে আপনি কি করবেন, পিক্সেল থেকে পার্সেন্টেজ দেন, দিয়ে 100 রয়েছে, এটাকে আপনি 200 করে দেন, 200% ইনক্রিজ করলাম, তাহলে 715 ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে সাইজটা। এই সাইজে এখন আপনি কি আনবেন কি না আনবেন ডিজাইন করবেন, আশা করি সাইজটা সমস্যা হবে না। আর সাইজ যদি সমস্যা না হয়, আপনি যদি একটা হাই কোয়ালিটির কন্টেন্ট আনেন তাহলে রেজুলেশনের সমস্যা হবার কথাই না। তারপরে একটা ট্রিক এখানে দেখাই, যে ফটোশপে এই ধরনের ঘটনা ঘটালে আপনার যত হাই রেজুলেশন ইমেজ থাকুক না কেন, সেটা রেজুলেশন ড্রপ করবে, এতই ড্রপ করবে যে খুবই ড্রপ করবে। আমি একটা ধরেন একটা কন্টেন্ট নিয়ে আসি, যদি প্লেসমেন্ট কি দিলাম, আমারে একটা ধরেন ইমেজ নিয়ে আসলাম, আনলাম তো প্লেস করে নিয়ে আসলাম, দিলাম। এটাতে যে এই রকম আইকন থাকলে এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট আইকন। এটাকে স্মার্ট অবজেক্ট আইকনটা থাকা অবস্থায় আপনি যদি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন, যদি 1000 বার ছোট্ট করেন এইরকম, এন্টার, আবার যদি মন চাইলো আবার 1000 গুণ বাড়ালেন, তো রেজুলেশনের তারতম্য খুবই পরিবর্তন হবে না, মানে খুবই কম পরিবর্তন হবে, ঠিক আছে। আবারও আগের অবস্থানে নিয়ে আসেন, সেম যে রেজুলেশনে নিয়ে আসছিলেন সেই রেজুলেশনেই বিদ্যমান থাকবে, রেজুলেশনের ঘাটতি হইবে না, ঠিক আছে। কিন্তু এইটা না করে ফটোশপে যদি কেউ রাস্টার করে ফেলে, লেয়ারটা রাস্টার করতে হয়, কারণ অনেক সময় ব্রাশ করতে হয়, পেইন্ট করতে হয়, অনেক কাজ করতে হয়, তখন রাস্টার করে নিতে হয়। তো রাস্টার লেয়ারের ক্ষেত্রে মাস্ট বি মনে রাখতে হবে, আপনি ইচ্ছা মতো আর ট্রান্সফর্ম করতে পারেন না। দেখেন এটাকে আমি ছোট্ট করে রাখলাম, আবার মন চলে আবার বড় করব, আগের অবস্থানে নিয়ে যাব। এবার দেখেন তো রেজুলেশনের কি অবস্থাটা দাঁড়াইছে, দেখাই যাচ্ছে না, দেখাটাই দুঃসাধ্য হয়ে গেছে। তো মিঠুনদা, যদি আপনি এই ধরনের ঘটনা ঘটান, তাহলে আপনি যতই হাই কোয়ালিটি আনেন না কেন, কোনো অবস্থাতে আপনি রেজুলেশন ঠিক রাখতে পারবেন না। সো তাহলে আমাদের কি করতে হবে, কোনো একটা কন্টেন্ট নর্মালিও যদি আনেন, ধরেন আমি একটা লেখা লিখতেছি, লেখার কালার চেঞ্জ করে দেই, হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে একটা আলজেরিন নাম না কি একটা ফন্ট আছে, AL আলজেরিন, এই ফন্টটা আমি বড় করলাম, কোনো কারণে মনে হয়েছে টেক্সট লেয়ারটাকে আমার রাস্টারাইজ লেয়ার করতে হবে, করে আমার ইরেজার করার দরকার আছে, বা কোথাও একটু পেইন্ট করার দরকার আছে, কিছু একটা দরকার আছে আর কি। হ্যাঁ, তো ধরলাম আমি এইটুকু জায়গায় পেইন্ট করে দিচ্ছি এরকম। এখন এটা আমি ইচ্ছা মতো যদি আমি করতে থাকি, তাহলে রেজুলেশন নষ্ট হবে, তাই না? তো রেজুলেশনটা নষ্টর হাত থেকে বাঁচানোর জন্য যে কোনো রাস্টার লেয়ারকে আবারও ওই অবস্থায় রেখে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার স্মার্ট অবজেক্ট থেকে গেল। সো এটাকে আবার 1000 গুণ বড় ছোটো করলে আর এটার রেজুলেশনটা ড্রপ করবে না।
এই টেকনিকটা কাজে লাগাইতে হবে। এবার আসি ভেক্টর নিয়ে কাজ করলে অনেক সময় ভেক্টর ফাইল, আইকন, বিভিন্ন ধরনের এলিমেন্ট ফটোশপে আনতে হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় ইলাস্ট্রেটরের ফাইলটা আনার ট্রাই করি। তো ইলাস্ট্রেটর থেকে জেপিজি বা পিএনজি সেভ করে এখানে আনলে ঘুরে ফিরে তো একই হলো, ড্রপ করার সম্ভাবনা থাকে। আর ইপিএস ফাইল বা এআই ফাইল বা এসভিজি ফাইল তো এখানে আবার সাপোর্ট করবে না ফটোশপে। তাহলে সমাধান কি? সমাধানটা হচ্ছে ইলাস্ট্রেটরটা ওপেন করেন, আপনার যে প্রজেক্টটা সেটাতে নেন, আচ্ছা আমি দেখানোর ট্রাই করতেছি কোথায় কোথায় আছে ফাইল। ধরেন এখান থেকে কয়েকটা ফাইল আমি ওপেন করি। আচ্ছা ধরেন এই যে পান্ডা হেড, এটা কিন্তু এখানে ভেক্টর কোয়ালিটিতে আছে। তো ভেক্টর ফাইলের তো সুবিধাই একটা যে 1000 গুণ বড় করলেও এটার রেজুলেশনের কোনো সমস্যা নাই, তাই না? তা আপনি এটাকে পিএনজিতে সেভ করে জেপিজিতে সেভ করে ফটোশপে নিয়ে গেলে রেজুলেশনটা ড্রপ করে, আর সময় সাপেক্ষ, সময়ও লাগে, তাই না? আমরা সরাসরি এটাকে কি করব, এখানে টেনে এনে দেখেন আমি ফটোশপে নিয়ে যাচ্ছি। এটাকে বলা হয় লিঙ্ক করা বা ব্রিজ করা। ব্রিজ এটা ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, যত ধরনের অ্যাডোবি কোম্পানির সফটওয়্যার আছে একটা থেকে আর একটা সফটওয়্যারে এভাবে কন্টেন্ট নিয়ে যাওয়া যায়। এর ফলে রেজুলেশন ড্রপ করবে না। দেখেন স্মার্ট অবজেক্ট আকারে থাকলো, ঠিক আছে? আবার কখনো যদি এটাকে আপনার কাস্টমাইজ করতে প্রয়োজন হয়, আপনি স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন, করলে অটোমেটিকলি এই ফাইলটা ওপেন হবে কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গেল। দেন এখানে আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, ধরেন আমি কালার চেঞ্জ করে দিলাম, করে জাস্ট কন্ট্রোল এস প্রেস করব, এখানে কন্ট্রোল এস, আর কিছুক্ষণ পর হালকা কয়েক সেকেন্ডের মধ্যে এখানেও পরিবর্তন হবে। বুঝতে পারছি? আর যদি মনে হয় এখানে সেই সিস্টেম আছে যে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাবার দরকার নেই, এখান থেকেও আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, কারণ এখানে যেহেতু এক কালার, তাই না? এই লেয়ারটার উপরে আপনি আর একটা লেয়ার নেন সলিড কালার যে কোনো, অথবা আপনি চাইলে নেই আগে সলিড কালার, রেড কালার করতে চাচ্ছি, এটাকে মাস্কিং করে দেন, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, রেড হয়ে গেল। আপনি সলিড কালারের পরিবর্তে গ্রেডিয়েন্ট কালার দিতে চান, তাহলে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার নেন। এই যে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট প্রিসেট আছে, ধরেন এটা দিলাম, এটাকে মাস্কিং করে দেন, ওকে। দেন এটা ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই যে হয়ে গেল। এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে আবারও আপনি কোথায়, এই আইকনে ডাবল ক্লিক করেন তাহলে আবারও এই যে গ্রেডিয়েন্টের লেয়ার পাবেন। প্রয়োজনে এখানে আর একটা কালার যুক্ত করতে চাচ্ছেন, পিঙ্ক কালারের একটু এইটা ভার্সন দিয়ে দিলাম, ওকে। হয়ে গেছে কিনা? তো এইভাবে কাজ করবেন, তাহলে রেজুলেশন ড্রপ করবে না। তো যাই হোক, এই প্রশ্নটার উত্তরও সমাধান হয়ে গেল আশা করছি, সমস্যা থাকার কথা না। ফাইবার সম্পর্কিত আর কি জানার আগ্রহ রয়েছে বা কোনো প্রশ্ন সমস্যা থাকলে বলেন। আজকে ফাইবার আমরা ক্লোজ করে দেব, ফাইবার সাবজেক্ট। যদিও ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম বা প্রত্যেকটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত আমাদের শিখতে হয়। কাজ শেখা এক জিনিস, আবার মার্কেট প্লেসগুলো শেখা কিন্তু আলাদা জিনিস, কারণ প্রতিনিয়ত মার্কেট প্লেসের স্ট্র্যাটেজি পরিবর্তন হচ্ছে, অ্যালগোরিদম পরিবর্তন হচ্ছে, মার্কেট প্লেসের আপ অ্যান্ড ডাউন হচ্ছে। মার্কেট প্লেস বুঝেন তো, প্রতি সেকেন্ডে পরিবর্তন হয় বাজার দর, চাহিদা। তো এটা আমরা যখন কাজ করব, আমাদের তো সংসারে এটা, আমাদের অফিসে এটা, তা আমরা ফেসবুকে সারাদিন পড়ে না থেকে এখানেই থাকবো। বিভিন্ন বিষয় চোখের সামনে অনেক সময় এসে যাবে অজান্তেই, আবার অনেক সময় নিজেরাই খুঁজতে খুঁজতে একটা ভালো টপিকস বের করে ফেলবো। অল টাইম এটা নিয়ে পড়ে থাকতে হবে, নতুন কিছু শিখতে হবে। অনেক সময় না জানলে মাঝে মধ্যে গ্রুপে কনভারসেশনে জানার ট্রাই করবেন, কোশ্চেন করবেন, সেখানে এক্সপার্ট যারা জানেন বিষয়টা তারা সহযোগিতা করবেন, আমি তো আসি, ঠিক আছে? এরকম। তারপরও আমি মানে যেটাকে কি বলা, ফর্মালিটি অনুযায়ী ফাইবারের টপিক্সটা আজকে আমরা ক্লোজ করে দেব। দ্যাটস ওয়াই, যদি জানার কোনো আগ্রহ থাকে বলেন।
আর যদি না থাকে আমি হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন শাহজাহান ভাই। হ্যাঁ ইমপ্রেশন কত, ক্লিক কত, ইমপ্রেশন কত, ক্লিক কত? আচ্ছা আচ্ছা, ইমপ্রেশন 7টা 2টা আইডলে দিয়ে তো পোষাবে না ভাই। আমি বলছি ইমপ্রেশন হতে হবে অনেক বেশি, কিন্তু ক্লিকের কথা বলতেছি। ক্লিক যদি খুবই শূন্য হয় ইমপ্রেশনের তুলনায়, তাহলে অবশ্যই আপনার পরিবর্তন করা উচিত। আর অলরেডি আমি যে কথাগুলো বললাম ওইটা অনুসরণ করবেন, তাইলেই হবে। হ্যাঁ না, ওটা ওটা ভুয়া কথা। আপনার র্যাঙ্ক হারাবে কয়েকটা কারণে, আমি সেই কথাগুলো তাহলে বলতেছি, মিউট করেন, আমি বলতেছি সাজিয়ে গুছিয়ে। আচ্ছা, এটা খুবই ভালো একটা প্রশ্ন আসছে যে গিগের বা প্রোফাইলের র্যাঙ্কের ব্যাপারে। তো ফাইবারের প্রথম র্যাঙ্কিংটা কাউন্টিং করা হয় আপনি কখন অ্যাকাউন্টটা খুললেন, আপনি নতুন কি পুরাতন। তো যাই হোক, ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে যে সুবিধাটা রয়েছে, ফাইবার মার্কেটপ্লেস নতুনদেরকে সমস্ত কিছুকে ভুলে গিয়ে নতুনদেরকে একটা তারা চান্স দেয়, গ্রেট চান্স বা গোল্ডেন চান্স। অর্থাৎ আপনার তো অতীত কোনো রেকর্ড নাই, কারণ একদম নতুন ফ্রেশার। তো তারা চায় যে ফ্রেশাররা এই মার্কেটে কাজ পাক এবং তারা এই মার্কেটটা ভালোবাসুক বা এই মার্কেটে তাদের জার্নিটা শুরু করুক। শুধু ফাইবার না, প্রত্যেকটা মার্কেট প্লেসই চায় এই বিষয়টা। এই কারণে প্রথম দিকে আপনাকে যথেষ্ট তারা র্যাঙ্কিং করে দিবে, খারাপ হোক আর ভালো হোক, গিগ প্রোফাইল যাই হোক ভালো দেবে। এটা একটা, ঠিক আছে। দেন আপনি যদি একটা অর্ডারও সম্পূর্ণ করেন, তখন আপনি পুরাতন সেলার হয়ে গেলেন বা পুরাতন অ্যাকাউন্টধারী হয়ে গেলেন। তখন এখন ক্যালকুলেশন করা হবে আপনার গিগের এসইও কোয়ালিটি কেমন, আপনার গিগটা যে সর্বশেষ যে সার্ভিস দিয়েছেন বা অ্যাভারেজ যে সার্ভিসগুলো দিয়েছেন, অর্ডারগুলো কমপ্লিট করেছেন, সেখানে রিভিউয়ের পরিমাণ কেমন, 4 স্টার 5 স্টার অ্যাভারেজ রেটিং। এই যে প্রোফাইলের মধ্যে দেখেন 4.7, কারণ কয়েকটা ক্লায়েন্টের সঙ্গে এখানে কাজ করতে গিয়ে ঝগড়া লাগছিল, আর এটা নিয়ে আমার খুব বেশি কাজ করা হয়নি, ঠিক আছে। তো এই ঘটনা, এটার উপর র্যাঙ্কিং। আর এক হচ্ছে রেসপন্স টাইম, 5 দিন। এখানে আপনার প্রতিদিন সময় দিতে হবে, কে বেশি অনলাইনে এখানে অ্যাক্টিভ থাকে ফাইবারে, এটার উপর র্যাঙ্কিং হবে। যে কম দেবে তার র্যাঙ্কিং কম হবে, তাকে প্রাধান্য কম দেওয়া হবে। এটার বাস্তবিক প্রমাণটা দিচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ করতেছি, দেখেন এখানে একটা ফিল্টার দেয়াই আছে, ফিল্টার যে অ্যাক্টিভ সেলার ডিটেলস, অ্যাক্টিভ রয়েছে কারা, হ্যাঁ, এই যে অনলাইন ফিল্টারই দেয়া রয়েছে, বুঝতে পারছি। তো ফিল্টার যখন থাকে তাহলে বোঝেন যারা অনলাইনে তাদেরকেই বেশি প্রাধান্য দেবে ফাইবার সবার প্রথমে, বা তাদেরকে র্যাঙ্ক দেওয়ার ট্রাই করবে যারা অনলাইনে থাকবে। তো এক হচ্ছে কত পরিমাণ সময় দেন, অর্থাৎ আপনি কতটা সিরিয়াস, সময় যত যে বেশি দিচ্ছে সে তত সিরিয়াস, সেই অনুযায়ী তাকে প্রায়োরিটি দিবে। দ্বিতীয়ত হচ্ছে বললাম যে রেসপন্স, আপনাকে কেউ একটা মেসেজ দিল আপনি রেসপন্সই করেন না, রিপ্লাই দেন না, যেমন আমি আর 5 দিনও দেইনি, এটা খুবই বাজে একটা রেসপন্স টাইম। এটা হতে হবে পার আওয়ারলি রেসপন্স, অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার থাকলে একটা ভালো পজিশন। এমন কিছু আবার আপনার সার্ভিসটা যে শেষে দিচ্ছেন বা দিচ্ছেন, সেটাতে আপনার সবগুলো সার্ভিস মিলে ক্যালকুলেট অ্যাভারেজ সেলিং প্রাইস থাকে। আমার আদার্স কিছু ফাইবার অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে আমি প্রফেশনালি সার্ভিস দিই, এক একটার করে অ্যাভারেজ সেলিং রেট আছে $25, $11 এরকম আছে। তো যত সেলিং প্রাইসটা বেশি হবে তত ভালো হবে। তো এই ঘটনাগুলোতে যারা বেশি খারাপ করবে তাদের র্যাঙ্ক হারাবে। আমার গিগটা যদি এডিট করি তবে সাময়িকভাবে কিছুদিনের জন্য র্যাঙ্ক হারাবে, বুঝছেন। এডিট যদি করি গিগেরও র্যাঙ্ক হারাবে, প্রোফাইলেরও র্যাঙ্ক হারাবে।
অর্থাৎ এডিট, অর্থাৎ আপনি পুরো সমস্ত বাড়িটা ভেঙে ছুঁড়ে আবার নতুন বাড়ি করতে চাচ্ছেন, তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই একটু সময় লাগবে, এতটুকু। আর যদি আপনি গিগটা ডিলিট করে নতুন গিগ দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর গিগে যদি আপনার ওই কী থাকে, ব্যাড রেটিং থাকে, তাহলে তো ওই তো আপনি যদি গিগ ডিলিট করেও দেন, তাও ওই রেটিংটা আপনার পিছু ছাড়বে না প্রোফাইল থেকে। আপনি ভাবলেন যে এটা আমি 1 স্টার রেটিং পেয়েছি, খুবই বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, আমি এটা ডিলিট করে নতুন গিগ দেই, তাহলে নতুন করে আমার র্যাঙ্ক হোক, সেক্ষেত্রে হয় না। তখন আপনার অ্যাভারেজ প্রোফাইল র্যাঙ্কিংটা কমে যায়, ঠিক আছে? বরং নতুন গিগ দিলে নতুন গিগগুলোর ইমপ্রেশন রেট বেশি থাকে, এটা পরীক্ষিত, ঠিক আছে? আর অনেক সময় আমরা মনে করি যে মার্কেটিং করলে ভালো অর্ডার আসতে পারে, অর্থাৎ ফাইবারের বাহিরে গিয়ে মার্কেটিং করার চেষ্টা করা, এটা একদমই অযথা পরিশ্রম আমি মনে করি। কারণ বাইরে যখন মার্কেটিং করব, লিঙ্ক পেস্ট করতে হয়, এটাকে বলা হয় স্প্যামিং করা, বা কি বলা হবে, মানে পরিবেশ নষ্ট করা অনলাইনের। আপনি ফেসবুকে বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করতে পারবেন না, তো বেশি করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেবে। ইউটিউব দিয়ে কাজটা করতে গেলে ইউটিউবে সাসপেন্ড করে দেবে, তাই না? আবার আপনি লিঙ্ক দিবেন, ওখানে মানুষ কিনবে এমনটা না, তারপরেও যদি কেনে বা ওই রকমভাবে জেনারেট করতে পারেন, তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনার ফাইবারের লিঙ্ক মার্কেটিং করার দরকার নাই, তো আপনি ডিরেক্টলি নর্মালি মার্কেটিং করেন, যে আপনি এআই সার্ভিস দেন বা ভেক্টর ট্রেসিং সার্ভিস দেন, লোগো ডিজাইন সার্ভিস দেন, যেভাবে আপনাদেরকে শিখিয়েছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্র্যান্ডিং করে নিজের মার্কেটিং করা, সেটা করেন। করে আপনি ফাইবারে কেন নিয়ে আসবেন ক্লায়েন্টকে? আপনি যদি বাহিরেই যদি মার্কেটিং করে ক্লায়েন্ট জোগাড় করতে পারেন, তাহলে ফাইবারে এনে দেওয়াটা আমার মনে হয় কি যে শিয়ালের কাছে মুরগি আদি দেওয়া, ব্যাপারটা এমন। কারণ এখানে আসলে তো ক্লায়েন্টকেও 20% ট্যাক্স দিতে হবে এবং আপনাকেও 20% দিতে হবে, তো ফাও $40 কিন্তু কেটে নেবে পার্সেন্টেজ, $40 প্রতি 100-তে, দুই পক্ষেরই লস, তাই না? অথচ আপনি যখন মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, এই $40 যদি আপনার সেভ হয় অথবা ক্লায়েন্টের সেভ হয়, তাহলে কেউ একজন তো উপকৃত হচ্ছেন। আর মার্কেট প্লেসে যখন লেনদেন হয়, প্রজেক্ট একটা রান করা হয়, টাইমিংয়ের ব্যাপার স্যাপার থাকে, তারপরে আপনার এখানে কনভারসেশন করতে হয় খুবই সতর্কভাবে, একটা কোনো ধরনের উল্টাপাল্টা শব্দ পড়লেই ফিল্টারিং হয়, খুব মানে বহু ঝামেলা। আবার চাইলে ক্লায়েন্টের ওই যে বারবার রিভিউ করো রে, স্টার দাও, একটা অর্ডার কমপ্লিট হয়ে গেল কিন্তু ক্লায়েন্ট যদি রিভিউ না করে, এটা আপনার ব্যাড রেটিংয়ে পড়ে যায় মার্কেট প্লেসে, বুঝছেন? আর যখন আমরা ওই রকম ক্রমাগতভাবে অফলাইনে অর্থাৎ বাইরে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সঙ্গে কাজ করি, তখন ওই ধরনের ক্লায়েন্টে এই রিভিউ দেওয়ার এক্সট্রা টাইমটুকু তাদের নাই, কারণ এই তো কন্টিনিউয়াসলি কাজ হচ্ছেই আমাদের প্রতিদিন, বারবার রিভিউ দেওয়া, আবার ওখানে এটা করো, এটা ফর্মালিটি থাকে আর কি মার্কেট প্লেসে। এই ফর্মালিটিগুলোতে খুবই বিরক্ত হন, তো কেন আমরা এখানে নিয়ে আসবো? প্লাস এখানে চাইলেও এনি টাইম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেছে না, ভিডিও কল, অডিও কল, অনেক কিছুর ব্যাপার থাকে। তো কিন্তু মার্কেট প্লেসে যদি আপনি ক্লায়েন্ট জেনারেট করতেই পারলেন, তাহলে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ আছে, মেইল আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, স্কাইপি আছে, জুম আছে, বিভিন্নভাবে ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন করতে পারেন। বেটারটা হচ্ছে এই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? হ্যাঁ কাশেম ভাই। হুম 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 আচ্ছা, প্রথমে আমি যেটা বোঝানোর ট্রাই করলাম যে আসলে আপনি যদি বাইরেই জেনারেট করতে পারেন, ধরেন আমরা
এই যে একটা সাইকেল বিক্রি করব, তো আমি যদি কাস্টমার আমি বাড়ির কাছেই পাই, তাহলে এই কাস্টমার এবং আপনি সহ কেন আপনি বাজারে গিয়ে ট্যাক্স দিতে যাবেন? এটা বোকামি নয় কি? মানে লজিক্যাল কিনা আমার কথাটা? কাশেম ভাই, হ্যাঁ এখন এখন আসবো। হ্যাঁ হ্যাঁ, একটা ক্লায়েন্ট দরকার। তো আপনি অফ পেজে মার্কেটিং করেন অফ পেজেই করেন। অফ পেজে যদি করতে চান, আমি যেটা বললাম যে ক্লায়েন্ট তো অবশ্যই মার্কেট প্লেসগুলোতে বেশি, কিন্তু অনেকে যে মার্কেট প্লেসের গিক এনে বাইরে মার্কেটিং করতে চায়, করে আপনার ওই ফাইবারে নিয়ে গিয়ে অর্ডার করাতে চায়। এই রুলসটার আমি সমাধান দিলাম যে আসলে ওটা করে কাজ হয় না। ফাইবারে গিয়ে অর্ডার আসবে না, অযথায় আপনার পরিশ্রম, প্লাস লিঙ্কের মাধ্যমে মার্কেটিং করাটা সো টাফ, আপনি মার্কেটিং করেও সুবিধা পাবেন না। প্লাস যদি পারেন এত তো আবার ওইদিকে যাওয়ার কি দরকার, আপনি নর্মালি করে অফ পেজেই নেন। হ্যাঁ, ব্যাপারটা এমন। আর এবার আসি যে আপনি বলতেছেন যে ক্লায়েন্ট কোথায় বেশি আর কোথায় কম। আচ্ছা, মার্কেট প্লেসে হচ্ছে ম্যাক্সিমামই ক্লায়েন্ট যেগুলো থাকে সবাই কাজ করিয়ে নেয়। তো মার্কেট প্লেসের ক্লায়েন্টের ম্যাক্সিমামই হয় টেম্পোরারি, যারা আসলে ছোট মানে নতুন শুরু করে যারা ক্লায়েন্ট, বা ধরেন আমার মতো মানুষ মানে সহজে অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে সাহস পায় না, একটা সার্ভিস নিতে সাহস পায় না, একটা মানুষকে টাকা দিব মারি খায় কি না কে জানে। একটা নতুন একটা ওয়েবসাইট বা পেজ তারা প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, বা একটা ব্যক্তি প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, অগ্রিম পেমেন্ট করে কিনবো, অনেক সময় মানে এই বিশ্বাসটুকু থাকে না। তখন হয় ক্যাশ অন ডেলিভারি দেই, বাসায় আসবে, হাতে পাবো, চেক করবো, দেন। কিন্তু ফাইবারে তো এই অপশন নাই, আপনাকে অগ্রিম টাকাটা দিতে হবে, দেন কাজ করতে হবে, ব্যাপারটা এমন। ঠিক আছে, তো অনেক সময় এই ট্রাস্টের জায়গার জন্য ছোটোখাটো যারা ক্লায়েন্ট রয়েছে তারা ফাইবার বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে এসে তারা এটা করার ট্রাই করে, যাতে সে একটা নিশ্চয়তার মধ্যে থাকে। ঠিক আছে, আর যারা পার্মানেন্ট ক্লায়েন্ট, একটু বড় ধরনের ক্লায়েন্ট, তারা মূলত মার্কেট প্লেসে কাজ করে না। মানে যদি আমি বলি এখানে 100টা যদি ক্লায়েন্ট থাকে, তার মধ্যে 10% ক্লায়েন্ট আছে যারা দীর্ঘমেয়াদী কাজ করিয়ে নিচ্ছে কারো দ্বারা মার্কেট প্লেসে থেকে। আর তারপরে যদি দীর্ঘমেয়াদী যেগুলো ক্লায়েন্ট রয়েছে, বড় ধরনের ক্লায়েন্ট, 90%ই আছে হয় আপনার মার্কেট প্লেসে কোনো রকম পরিচয় হওয়ার পর আপনাকে বের করে নিয়ে যাবে, অথবা আপনিই বের করে নিয়ে গেলেন, অথবা মার্কেট প্লেসের বাইরে তারাই আপনাকে খুঁজে, যেমন ওন ব্র্যান্ডিং, কারা ইনস্টাগ্রামে ড্রিবল ভিহান্সে ভালো পোর্টফোলিও রেখেছে, ওইভাবে ধরে ধরে খুঁজে বের করে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী কাজ করে। এই হচ্ছে ঘটনা। তো আমি একটা মার্কেট প্লেসে আসছি, একটা বাজারে সাইকেল বিক্রি করতে আসছি, তো সেই বাজারের দায়িত্ব আমাকে কাস্টমার এনে দেয়, তাই নয়? আমি বাড়ির থেকে কাস্টমার নিয়ে আমার সাইকেল নিয়ে আমি ওই বাজারে গিয়ে ট্যাক্স দেওয়ার এটা যৌক্তিকতা আমি মনে করি না। ঠিক আছে, তো যাই হোক, মার্কেট প্লেসের সবসময় ক্লায়েন্ট বেশি থাকে। নতুনদের ক্ষেত্রে আমি বলেছি বাইরে মার্কেটিং করাটা ভালো, কিন্তু ওন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে, যেটা আমি শিখিয়েছি যে ওন ব্র্যান্ডিং, নিজের ব্র্যান্ডিং গ্রো করতে হবে, ওইটা তো কন্টিনিউ করবেন, ওটা একটা লেন্দি প্রসেস চলতে থাকবে ডে বাই ডে। আর মার্কেট প্লেসে থাকবেন, এটা নিয়ে টেনশন করার নেই, এক্সট্রা টেনশন করার কোনো কিছু নেই। নতুন মানুষ, আপনি মার্কেট প্লেসেই পর্যাপ্ত সময় দেন, এটা নিয়ে বাইরে মার্কেটিং করতে হবে না। এখানেই প্রচুর ক্লায়েন্ট আছে, এখান থেকে আপনি অর্ডার জেনারেট করতে পারবেন যদি আপনার স্কিল থাকে বা গিগ টিক এভরিথিং সব ঠিক থাকে। এটাই আর কি। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো কোশ্চেন বলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি কিবরিয়া ভাই, বলেন। কয়টা? ও, কত সাবজেক্টে টপিক্সের উপর আপনি গিগ দিতেছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিবরিয়া ভাই বলতেছি, মিউট করেন। আচ্ছা, যে কোনো জিনিস আপনি যখন সার্ভিস নিয়ে আগাতে চান, বিজনেস করতে চান, আপনার যখন উদ্দেশ্য থাকে এক, তখন আপনাকে মানুষ বেশি পছন্দ করবে, বিশ্বাস করবে। সেই বিষয়ে যে আপনার প্রফেশনাল দক্ষতা রয়েছে, এইটাতে বেশি মানুষ প্রায়োরিটি দিবে। যখন আমরা কোনো ডক্টরের শরণাপন্ন হই, তখন যাই আমরা কি নিউরোলজিস্ট, তারপর হার্ট বিশেষজ্ঞ,
এরকম পৃথক পৃথক যেগুলো বিশেষজ্ঞ এরকম হয়, তখন তাদেরকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিই যে না লোকটা এইটার উপর বিশেষজ্ঞ। কিন্তু যিনি নিউরোলজিস্ট তিনি কি আদার্স পার্টসগুলো সম্পর্কে একবারই অজানা? মেডিকেল যখন পড়েছেন তখন কি উনি শুধু ওইটা নিয়েই পড়ছেন, বডির আদার্স পার্টস নিয়ে পড়েননি? বা আদার্স পার্টস সম্পর্কে তিনি কি ট্রিটমেন্ট দিতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু দেন না। উনি একটার বিষয়ে স্পেশালিস্ট, ওইটাতে বেশি মনোযোগ দেন। কিন্তু চাইলে কিন্তু তিনি আদার্স পার্টসগুলো তো দিতে পারেন, যদিও লাইসেন্স নাই বা ওইরকম ওনার সার্টিফিকেট নেই, কিন্তু পারবেন, যথেষ্ট সেই জ্ঞান আছে। ব্যাপারটা এমন। তো একটা প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে গেলে তার অনেক কিছু শিখতে হয়। শেখার পর আপনি চাইলেই সবগুলো দিতে পারেন, সার্ভিস কেউ নিষেধ করবে না। এটার ফলে ওই জগা খিচুড়িটা হবে, অর্থাৎ পল্লী চিকিৎসকের মতো হবেন। মানে একটা সিরিয়াস রোগ গেলেও আপনি ওষুধ দিতেছেন, সর্দি জ্বর গেলেও ওষুধ দিচ্ছেন, তো তখন আপনার ভ্যালুটা ওভাবেই হবে। কিন্তু সেটা না করে যদি আপনি বিশেষজ্ঞ হন তাহলে আপনার প্রায়োরিটিটা বেশি, আপনার ভিজিট দিবে মানুষ। ব্যাপারটা এমন। তো অনলাইনেও তাই, আমি যতই স্কিলেড হই না কেন, মাল্টিপারপাস, আমাকে যদি একটা বিষয়ে আমি ফোকাস করি, ধরেন গ্রাফিক্স নিয়ে যদি কাজ করি, তো গ্রাফিক্সের সর্বোচ্চ সংখ্যক টপিকসগুলো নিতে পারেন আপনি। আর প্রয়োজনে আপনি লোগো, অনলি লোগোর উপরে 4-5টা গিগ দেন, বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের। লোগোর তো একটা না, লোগোর ভিতরে তো অনেক কোয়ালিটির, ম্যাসকট লোগো, মিনিমালিস্ট লোগো, হ্যাঁ 3D লোগো, এরকম। এটা সবচাইতে বেটার। আর সেটার পাশাপাশি যদি আপনি করেন যে না আমি ওটা না করে গ্রাফিক্সের ক্যাটাগরিটা কভার করতে চাই, তো লোগো, তারপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন একটা দেন, তারপরে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইনে একটা দেন, 3Dতে একটা দেন, প্যাকেজিং কাভারে একটা দেন, এরকমভাবে। ঠিক, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পরামর্শ। আর যদি আপনি একই সঙ্গে সবগুলো দিতে চান, গ্রাফিক্স থেকে একটা, প্রোগ্রামিং থেকে একটা, ডিজিটাল মার্কেটিং থেকে একটা, মানে যে জায়গায় আপনার ক্যাপাসিটি আছে, এটাও দিতে পারেন। ফাইবারে অন্তত কোনো সমস্যা নেই, আপনাকে নিষেধ করবে না। কিন্তু ওই তো বললাম যে কাস্টমারের কাছে বা ক্লায়েন্টের কাছে আপনার যে একটা ইমেজ তৈরি হবে, সেটা ওইভাবেই তৈরি হবে, আপনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। ঠিক আছে, এইটাই আর কি। তবে অনেক সময় এটাও একটা ভালো পরামর্শ হতে পারে যে আপনি যেহেতু মাল্টিপারপাস রয়েছেন, আপনি আপনার সম্ভাব্য সমস্ত ক্যাটাগরিতে দেন। যখন কোনো একটাতে অর্ডার রানিং হয়ে গেল, আপনার জার্নিটা শুরু হয়ে গেল, বাদ বাকি সবগুলো ডিলিট করে দিয়ে তখন ওই ক্যাটাগরির উপরেই বিশেষ গুরুত্ব দেন, তাহলে বেটার হয়। আর প্রথম দিকে যেহেতু আপনার কোনোই কিছু নাই, তাহলে সবগুলো নিয়ে ট্রাই করতে পারেন। এটা অ্যানাদার একটা মিশন হতে পারে। তারপরও সবটা এখন ব্যক্তি বিশেষের উপরও কিছু কিছু টেকনিক নির্ভর করবে। কারণ আমি সবসময় বলে দিব আপনারা ওইভাবে করবেন, ওইভাবেই যে এক্স্যাক্টলি কাজ হবে এমনটা না। মাঝে মধ্যে নিজেদেরও কিছুটা কৌশল কোলাবোরেশন করবেন যে এভাবে দেখি তো। অর্থাৎ আমরা মূল কথা হচ্ছে আমরা যেভাবেই হোক আমরা চাই সাকসেস হতে, মানে আর্নিং করতে। তো আমার কথাগুলো সবসময় লজিক্যালি হয়, বা আমি ওইভাবে চিন্তা করি, ওইভাবে কাজ করি, এটা আর কি। তবে কিছু কিছু মার্কেট রয়েছে আপনাকে ডিফারেন্ট ক্যাটাগরিতে কাজ করতে দিবে না। যেমন আপনি যদি ওয়েব ডিজাইনের সার্ভিস দিতে চান তাহলে ওয়েবেই দিতে হবে, গ্রাফিক্সে দিতে চাইলে গ্রাফিক্সেই দিতে হবে। অন্যগুলো হাজার আপনি দক্ষতা সহকারে পোর্টফোলিও সহকারে আপলোড দিলেও রিজেক্ট করে দিবে। সেরকম একটি মার্কেট প্লেসের নাম হচ্ছে peopleperhour.com। ওখানে যে কোনো নির্দিষ্ট বিষয়ই আপনাকে দিতে হবে, অন্যগুলোতে দিতে দিবে না তারা। এই আর কি। আর কিছু? হ্যাঁ বলেন। আপনার গিগটা পজ হয়ে আছে আপু। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা আমরা যাচ্ছি অ্যাগেন গিগসে। যাবার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার দেখতে হবে অ্যাক্টিভ ট্যাবে ক্লিক করলে এগুলো সবগুলো অ্যাক্টিভ রয়েছে। অনেক সময় গিগের কোনো ডেসক্রিপশন, ইমেজের কোনো ঝামেলা আমি যদি পাকাই, তো মার্কেট প্লেস থেকে অ্যাডমিন কর্তৃপক্ষ থেকে এটা তারা পেন্ডিং করে দিবে, এই জায়গায় রেখে দিবে। অর্থাৎ তারা পুনরায় এটা বিবেচনা করবে, রিভিউ করবে, দেন যদি অ্যাপ্রুভ করে তবেই অ্যাক্টিভে যাবে, না হলে এখানেই থাকবে। অথবা চাইলে এখান থেকে তারা রিজেক্ট করে এখানে পাঠিয়ে দিতে পারে যে মডিফিকেশান দরকার, কিছু বিশেষ সবটাই ঠিক আছে, কিছু বিশেষ জায়গায় আপনার হালকা পরিবর্তন করতে হবে, সেটা এখানে থাকবে সেই গিগটা।
এবং কোথায় করতে হবে ওটা ওখানে ইনস্ট্রাকশন থাকবে, আপনি জাস্ট ক্লিক করলেই ওই জায়গাগুলোতে পৌঁছাতে পারবেন এবং মডিফিকেশন করে দেবেন, অর্থাৎ পরিবর্তন। ঠিক আছে, আবার অনেক সময় আপনি নিজেও একটা গিগ তৈরি করতে গিয়ে আপনি কনফিউজড, আজকে সময় নাই, কোনো ব্যস্ততার কারণে আপনার বাইরে যেতে হবে কম্পিউটার অফ করে, আপনি চাইলে গিগটা পাবলিশ না করে ওই অবস্থায় ড্রাফট আকারে সেভ করে রাখতে পারেন এখানে। ঠিক আছে, আবার কোনো কারণে ওই যে বললাম যে গিগে সমস্যা করছেন, মার্কেট প্লেস থেকেই ডেনাইট করতে পারেন। তো এখানে ডেনাইট মানে যেগুলো তারা ক্যান্সেল করে দিচ্ছে সেটা এখানে দিবে। আপনি পুনরায় ডেনাইট করা গিগ যদি পুনরায় আবার এডিট করে অথবা সেইটার মতো আবার হুবহু গিগ দেবার ট্রাই করেন, কয়েকবার ট্রাই করলে আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দিবে। কারণ কি, তারা তো নিষেধ করতেইছে ভাই এটা দেওয়া যাবে না, আপনি তারপর বারবার ট্রাই করে যাচ্ছেন, তাহলে আপনার গিগ সাসপেন্ড হবে, গিগ না অ্যাকাউন্ট। ঠিক আছে, আর এই পস্ট মানে হচ্ছে থামিয়ে রাখা। কোনো কারণে আমার মনে হয়েছে এই গিগটা রাইট নাও ভালো চলতেছে না, তবে এটার সম্ভাবনা এখনও মার্কেট প্লেস থেকে শেষ হয়নি, কিছুদিন পর বেটার হতে পারে। অথবা আমার মনে হয়েছে এই সার্ভিসটা আমি এই মুহূর্তে দিতে পারতেছি না, আমার ব্যস্ততার কারণে ঝামেলা আছে, তো এই সময় যদি কেউ অর্ডার করে বসে তাহলে একটা মারাত্মক অবস্থা হয়ে যাবে, না পারবো ডেলিভারি দিতে, না পারবো আবার এটা ক্যান্সেল করতে, ঝামেলা। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা পজ করে রাখি, এভাবে সিলেক্ট করলাম, করে আমি এটা ডিলেটও করে দিতে পারি, অথবা এখানে আসার পর দেখেন পজ, যেহেতু আমি এই গিগটা ডিলেট করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি তাই আমি এমনিতে দেখালাম যে কীভাবে, এই যে পজ সেকশনে গিয়ে থাকলো, তার মানে বুঝতে হবে এই জিনিসগুলো পজ হয়ে আছে, থেমে আছে, থামিয়ে রাখা আছে। ওকে, আবার এনি টাইম আপনি এটাকে অ্যাক্টিভ করতে পারেন, এখানে ক্লিক করে অ্যাক্টিভেট। যদি অনেক সময় কারো এখানে ক্লিক করার পরে অ্যাক্টিভেট হচ্ছে না কম্পিউটার থেকে, সেক্ষেত্রে মোবাইল অ্যাপসের সাহায্যে অ্যাক্টিভেট হয়। আমরা দেখেন কম্পিউটার থেকে অ্যাক্টিভেট হয়ে গেল। এইটাই ছিল আপু, আর কোনো না? ফাইবার থেকেও করলেও করতে পারে, কারণ আপনি দীর্ঘ সময় যদি ফাইবার অ্যাকাউন্ট ওপেন না করেন, অ্যাক্টিভিটিস না থাকে, সেক্ষেত্রে সব গিগগুলো অটোমেটিক্যালি পজ সেকশনে এসে থাকতে পারে, কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে আপনাকে। আচ্ছা আপু, আর কোনো ফাইবার সংক্রান্ত কোশ্চেন না থাকলে আমরা চেঞ্জ করব। হ্যাঁ বলেন। ফাইবারের ডিসপ্লে নেম চেঞ্জ করা যাবে, প্রোফাইল ইউআরএল চেঞ্জ করা যাবে না, আমি এটা গত ক্লাসেও ভালো করেই বলেছি, এবং আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাসটা দিয়েছি ওইটা আপনি মনোযোগ দিয়ে শুনেন নি। দেখেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ক্লাসে অলরেডি আলোচনা করা হয়, সেই প্রশ্নটা আসলে মানে পুনরায় অ্যাগাইন আসলে অবাক হওয়ার মতো বিষয় আমার কাছে। এইখানে আছে নতুন একটা তার অপশন দিতে পাইবে, ডিসপ্লে নেমটা চেঞ্জ করা যায়, এখানে কানাইলের জায়গায় অন্য কিছু দিতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার আপনি কি নাম দিবেন। কিন্তু এই যে একটা নিচে দেখেন, এটাকে বলা হয় ইউজার নেম, এটা ইউআরএল এর সঙ্গে সম্পর্কিত, এটা হচ্ছে আপনার প্রোফাইল ইউআরএল। সো এটা একবারই, এটা চেঞ্জ করা যায় না। ক্লিয়ার দাদা? আচ্ছা, হ্যাঁ বলেন দাদা। সব সময় এক্সপার্ট, এখানে কোনো বিগিনারের কোনো চান্স নাই, ইন্টারমিডিয়েট চান্স নেই, সব যা হবে এখানে সব সময় এক্সপার্টদের এখানে স্থান আছে, আনএক্সপার্টদের কোনো স্থান নেই। যখন আনএক্সপার্ট দিবেন তখন তারা আপনার র্যাঙ্কিং দিবে না, ঠিক আছে? এই আর কি। তো ওকে, আর যদি কোশ্চেন না থাকে, সর্বশেষ আমি নিজে একটা কোশ্চেন যুক্ত করি। ফাইবারে যখন অর্ডার পাবো কিভাবে বুঝবো, আমাকে কেউ মেসেজ করেছে কিভাবে বুঝবো, এখানে মেসেজ অপশন রয়েছে। আচ্ছা, ক্লাস টাইম বাড়িয়ে দিতে হবে তাই না? আচ্ছা, আমি নতুন লিঙ্ক মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, ক্লাসের নতুন লিঙ্ক, ওখান থেকে যুক্ত হন সবাই। এটা বলতে চাইছিলাম যে অর্ডার আসলে আমরা বুঝবো কিভাবে, মেসেজ আসলে কিভাবে বুঝবো। এখানে ফাইবারে মেসেজ অপশন দেয়াই রয়েছে, এখানে নোটিফিকেশনে শুধু অর্ডার আসলেই দেখায় না, আরও অনেক কিছু দেখায়, মার্কেট প্লেস সম্পর্কে কোনো পরিবর্তন, কোনো বড় ধরনের নোটিশ, কোনো এমার্জেন্সি কোনো কিছু হলে নোটিফিকেশন পাওয়া যায়। সর্বশেষ কোশ্চেন হচ্ছে অ্যানালিটিক্সে গিয়ে আপনি ওভারভিউ দেখতে পারেন, আপনার বর্তমান পজিশন
আপনার সার্বিক এই অ্যাকাউন্ট থেকে কতগুলো ইনকাম করছেন, আপনার কোন পজিশন রয়েছে। দেখেন এই ইনবক্সের রেসপন্স টাইম আমার কমে যাওয়ার কারণে লেভেল আমার 1 ছিল এই অ্যাকাউন্টটার, ওখান থেকে ড্রপ করছে। আবার নেক্সট 60 দিনের মধ্যে যদি আমি 90% ইমপ্রুভ করতে পারি রেসপন্স 60 ডের মধ্যে, তাহলে আমি আবার লেভেলটা ফেরত পাবো। ঠিক আছে, এবং এখানে কত কি হবে সব কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এবং কোন কোন কান্ট্রি থেকে আমার সঙ্গে কাজ করেছে ক্লায়েন্টরা সেই বিষয়ে এখানে ম্যাপ দেওয়া রয়েছে। আমি এখান থেকে কাজ করেছি, কানাডা থেকে 5টা সেল, হ্যাঁ, ইউনাইটেড স্টেট থেকে 14টা, কানাডা থেকে 5টা না, তারপরে ইউনাইটেড স্টেট থেকে 14। আর সামগ্রিকভাবে যদি আমরা বলি ক্যালকুলেশন করে অনলাইন জগতে আমি যদি বলি, সবচেয়ে ইউনাইটেড স্টেটের লোকরাই বেশি আমাদের অনলাইন থেকে কাজ করিয়ে নেন যে কোনো মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেস। সো আমাদের বরাবরই ইউনাইটেড স্টেটকে টার্গেট করা উচিত। ঠিক আছে, তো যাই হোক, এটা অনেক দিন আগের অ্যাকাউন্ট, এগুলো সব ছিল টেস্ট ভার্সন বা এমনিতে বিভিন্ন পরীক্ষামূলক বা ক্লায়েন্টের মতো। আসলে এই অ্যাকাউন্ট দিয়ে আমি অনেক সময় কেনাকাটা করতাম বেশি, অন্যদের সার্ভিস আমি নিজেও নিতাম। তো আগে লেভেল 2 পাওয়াটা খুব ইজি ছিল, কম্পিটিশন কম ছিল। লেভেল টপ রেটেড হওয়াটা খুব ইজি ছিল, লেভেল পাওয়াটা খুব কম, মানে ইজি ছিল। এখন লেভেল পাওয়াটা সো টাফ। ঠিক আছে, তো যাই হোক, এটা হলো অ্যানালিটিক্স। আর কি পাবেন, এখানে অনেক কিছু আছে, আপনি চাইলে তাদের থেকে কোর্স করতে পারেন, হ্যাঁ, কিনে। তারপরে আরেকটা জিনিস দেখাই, যেটা দেখাইনি, এই সেটিংসে গিয়ে আপনার পর্যাপ্ত সেটিংসগুলো ঠিক করে নিতে পারেন। এখানে এসে চেক করবেন অনলাইন স্ট্যাটাসের মধ্যে এই সবুজ চিহ্নটা উঠে আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই এটা সবুজ থাকা উচিত, তাহলে এখানে বুঝবেন যে আপনি হয়তো অফ করে রাখছেন। এটা যদি কেউ ফর ইভার দিয়ে রাখেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে, হ্যাঁ, অনলাইন স্ট্যাটাস অফলাইন, এটা কোনো কিছুই করার দরকার নেই, ডিফল্ট অবস্থায় থাকবেন। এটা যে অনলাইন স্ট্যাটাস ফর ইভার দিয়ে দিলাম সেভ, আর যে 1 আওয়ার, এটা অনলাইন স্ট্যাটাস। ঠিক আছে, সেভ সেন্স, এটা ফর ইভার থাকলে কি সারা জীবন আপনি অ্যাক্টিভ আছেন। এটা যদি অফ থাকে তাহলে আপনাকে আসলে অফ দেখাবে মার্কেট প্লেসে। ইউ আর কারেন্টলি অফলাইন দেখাচ্ছে, দেখেন রিলোড দিলাম আরেকবার, আমাকে এই মুহূর্তে অফলাইন দেখাচ্ছে, ইউ আর কারেন্টলি অফলাইন। এটা থাকলে কিন্তু মুশকিল, তাহলে আমাকে আবার এখান থেকে গো অনলাইন, এইটাই হচ্ছে পারফেক্ট সেটিং, দিয়ে সেভ। আবার রিলোড দেই, ইউ আর কারেন্টলি অফলাইন দেখাচ্ছে। তো যাই হোক, আমার হয় ফর ইভারটা দেওয়ার কারণে কোনো একটা গন্ডগোল পাকাইলাম আর কি নিজের, তো ওইটা করার দরকার নেই, এটা ডিফল্ট থাকবে, সেটাই বেটার। কারেন্টলি, ইউ আর কারেন্টলি অফলাইন, গো অনলাইন, মুশকিল না, 12টা বাজাইছি তো। সাকসেসফুলি আপডেট, আচ্ছা, এটা আপডেট হতে কিছু সময়ও লাগতে পারে, অর্থাৎ এই সবুজ চিহ্নটা থাকতে হবে অল টাইম, এটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলতে চাইলাম, যে এখান থেকে আপনি যখন ইনকাম করবেন, প্রোফাইলে যাই, ইনকামটা উঠাবেন কীভাবে। ইনকাম উঠানোর জন্য মাই বিজনেস থেকে যে আর্নিং রয়েছে, যদি টাকা কামাই হয় তখন ঠিকই উঠানোর 3টা পদ্ধতি রয়েছে। এই যে ম্যানেজ পে আউট মেথড, এই সম্পর্কে বিস্তারিত এবং সূক্ষ্মভাবে আমার টিউটোরিয়াল দেওয়া রয়েছে চ্যানেলে, সেটা দেখবেন। আমি এখানে যদি বিস্তারিত আলোচনা করতে চাই অনেক সময় লাগবে, যেহেতু এটা পরিবর্তন না, অলরেডি অনেক দিন থেকে তাদের সিস্টেম একই রয়েছে, পেমেন্ট মেথডটা কেমনে উইথড্র দিতে হয়, অ্যাড করতে হয়। তো এটা খুবই সিরিয়াস ম্যাটার, দ্যাটস ওয়াই আমি এখানে আর বিস্তারিত আলোচনা না করে আমার ওই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করলাম আপনাদের। একটু চ্যানেল থেকে আমার ফাইবারের থেকে উইথড্র করার প্রসেসিং সম্পর্কে একটাকেই 2টা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আমরা 3 মাধ্যমে নিতে পারি, পেপালের মাধ্যমে, ব্যাঙ্ক ট্রান্সফার এবং ফাইবার রেভিনিউ কার্ড। অর্থাৎ যাদের পে অনার অ্যাকাউন্ট আছে তারা চাইলে এই 2টা অপশনের মাধ্যমে নিতে পারবেন, পে অনার অ্যাকাউন্ট এবং পে অনার দিয়ে এই 2টার থেকে নেওয়া যায়। আর পেপাল তো বাংলাদেশে এখনও দিচ্ছে না, তারপরেও যদি কেউ ইলিগালভাবে পেপাল ইউজ করেন সেটা এখানে অ্যাড করে নিতে পারবেন। পেপাল হলে আপনি $8ও তুলতে পারবেন, $4ও তোলা যায়, কিন্তু ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য $50 মাস্ট বি। এখানে দিচ্ছে এখন $20, ফাইবারে দিচ্ছে $30, আগে ব্যাঙ্ক ট্রান্সফার ছিল $50। ঠিক আছে, এতটুকুই থাকলো। আর সর্বশেষ একটা উত্তর দিব, নিজে প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আদৌ এখন কি ফাইবারে কাজ পাওয়া যায়।
বর্তমান যে এআই বা বিভিন্ন ধরনের আপডেটের কারণে বা বৈশ্বিক মন্দা যাচ্ছে, এর ফলে মার্কেট প্লেস থেকে কি ক্লায়েন্ট নাই বলতে চলে বা অর্ডার কি পাওয়া যাচ্ছে না? তো এই কথার উত্তর হচ্ছে যে এটা একদমই ভুল কথা, যে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট শেষ হয়নি। এখনও আগের চাইতে আগে যতটা 1 লক্ষ যদি ক্লায়েন্ট ছিল, বরং এখন 10 লক্ষ ক্লায়েন্ট হবে। এটা জাস্ট একটা উদাহরণ বললাম। মানে আগের চাইতে এখন 10 গুণ বেশি ক্লায়েন্ট রয়েছে প্রত্যেকটা মার্কেট প্লেসে, প্রত্যেকটা ক্যাটাগরিতে। শুধু আপনার কোন ক্যাটাগরিটা আসলেই ডেড হয়ে গেছে সেটা খুঁজতে হবে। ক্যাটাগরি ডেড হয় না, আপনার টপিক্স ডেড হয়, যেমন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড মোটামুটি ডেটের পর্যায়ে বা এরকম ধরনের কিছু ডাটা এন্ট্রি টাইপ ডেড হলেও একদম ডেড হয় না, থাকে। ঠিক আছে, তো ক্লায়েন্ট আসে প্রচুর পরিমাণে। তার উদাহরণটা আমি দেখাচ্ছি। যে কোনো একটা যে লোগো ডিজাইনে যাই, যে কোনো একটা প্রোফাইলে যাই, দেখেন বা এখানে প্রথম পাতার যে গিকগুলো থাকবে মোটামুটি তাদের ওখানে ক্লিক করে দেন। ৭৭টা অর্ডার, একটা মানুষ ৭৭টা ক্লায়েন্ট সামলাচ্ছে। তাহলে কোন হিসাবে বলতে পারেন যে এখন আর ভাই লোগো ডিজাইন চলে না বা এখন ফাইবারে ক্লায়েন্ট পাওয়া যায় না? তো যারা পায় না তারা হয়তো বা বলতে পারে যে আঙ্গুর ফল টক, যে আসলে অনলাইনে এখন ফ্রিল্যান্সিং হয় না, সম্ভব না। এটা বলে। আর যারা পায় তারা কিন্তু কন্টিনিউয়াসলি চুপচাপ তো কথা বলে না, চুপচাপ কাজ করে যায় আর ইনকাম করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা। ঠিক আছে, ব্যাপারটা এমন। তবে এটা আপনাকে অবশ্যই মানতে হবে যে যুগের সঙ্গে কি কি আপডেট হচ্ছে, এই আপডেটের বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এটা না করেন, তাল না মেলান, তাহলে আজকে হয়তো আপনার ৭০টা অর্ডার রানিং রয়েছে, ৭০টা ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছেন। আগামী 6 মাসের মধ্যে এই ৭০টা তো দূরের থাক, আগামী 6 মাসেও একটা অর্ডার নাও পেতে পারেন। এটাই ঘটে মার্কেট প্লেসগুলোতে। একটা সময় আমাদের প্রচুর অর্ডার আসে, আমরা এত ইনকাম করি, মাঝে মধ্যে মানে অহংকার বোধ জন্ম নেয় যে দূর আমাকে আর কে ঠেকায়, আমি তো সেই বড় লোক হয়ে গেলাম, সাকসেস ফ্রিল্যান্সার, আমার আর কোনো সমস্যা নেই। ফলে আমরা মার্কেট প্লেসের আপডেট সম্পর্কে খেয়াল রাখি না, দুনিয়া সম্পর্কে আপডেট খেয়াল রাখি না। এর ফলে একটা সময় ধপাস করে পড়ে যাই। ততদিনে অন্যরা ওই আপডেট টেকনিকগুলো অবলম্বন করে তারা আগায় যায়, ব্যাপারটাই। তো যাই হোক, ফাইবার সম্পর্কিত প্রশ্নের উত্তর পর্ব আমি এখানেই শেষ করছি। তারপরেও যদি কখনো কোনো সমস্যা হয় বা প্রশ্নের উদ্ভব হয়, অবশ্যই গ্রুপ আপনাদের জন্য খোলা থাকবে আজীবন, সেখানে প্রশ্ন করবেন। আশা করি একে অপরে আমরা উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ এখানেই ফাইবার সংক্রান্ত ক্লাসের।